আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। অনেকের কাছে তারা গদ্দার, অনেকে বলছেন দলত্যাগী, আবার তারা নিজেদের পরিচয় দিচ্ছেন তারা এনডিএর সমর্থক, আপাতত এনসিপিআই নামক একটি রাজনৈতিক দলের তারা সদস্য বা সদস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এদের ভবিষ্যৎ কি, অর্থাৎ এই সমস্ত সাংসদদের ভবিষ্যৎ কি। আজকের এপিসোডে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা এক ঝলক দেখে নেব সেই সমস্ত দলত্যাগী, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা গদ্দারি করেছে বলে অভিযোগ, তারা এই মুহূর্তে কি বলছেন। আসলে তারা বেজায় ভালো আছেন, বহাল তবিয়তে আছেন। কেন বলছি? কারণ তাদের যারা অনুগামী, একটা সময় তোলামূল হিসেবে তারা বিভিন্ন জায়গায় যেরকমভাবে অত্যাচার করেছে, তাতে তাদের কর্মী যারা বিভিন্ন স্তরে, তারা এই মুহূর্তে এলাকায় মুখ দেখাতে পারছেন না। কেউ কেউ চেষ্টা করছেন গেরুয়া শিবিরের সঙ্গে সেটিং করে নিতে। এক কথায় তারা ভালো নেই, কিন্তু এরা দারুণ আছে। কেন এরা দারুণ আছে? তার কারণ এরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে প্রাতরাশ সারছেন, এবং ভারতীয় জনতা পার্টি যার বিরুদ্ধে এত বিষোদ্গার করা হয়েছে এদের মুখ দিয়ে, তারা এখন বলবেন দল করিয়েছেন, কিন্তু বক্তৃতাগুলো তো তারা দিয়েছেন। তারা এই মুহূর্তে দারুণ সুখে আছেন। তাদের কালীঘাটের মায়া ত্যাগ করে তারা এখন এক মায়ায় আবদ্ধ। তারা অনেকেই ভাবছেন যে আগামী লোকসভা নির্বাচন 2029-এ তারা আবার নির্বাচিত হয়ে তারা সাংসদ হবে। কিন্তু সত্যি কি হতে পারবে? এই বিষয়ে আজকে চুলচেরা বিচার করব। প্রথমেই এক নজর দেখে নেব, ফিরে এসে কে কি বলছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না। উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে। এখন কলকাতা থেকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে, যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার। এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন, তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। এখন প্রশ্ন, এই 20 জন যারা সাংসদ এবং যারা শুধুমাত্র সংসদে এই মুহূর্তে রয়েছেন বলে রক্ষা পেয়ে গেলেন, সত্যি কথা বলতে গেলে তারা রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন। কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন। তাদের অকাত কতটা! দেখুন, এদের মধ্যে বেশিরভাগ সাংসদ তারা জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে। তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি আছে অবশ্যই সেটাকে কাজে লাগিয়েছেন। এর মধ্যেই অবশ্যই আছে এসআইআর না হওয়া ভুয়ো ভোট, এর মধ্যে আছে বিভিন্ন জায়গায় বুথ দখল, রিগিং, এমনকি কোথাও কোথাও ভয় দেখিয়ে এরা ভোট দিতে দেয়নি সাধারণ মানুষকে। সুতরাং এদের মধ্যে বেশিরভাগ সাংসদ, আমি এর মধ্যে একমাত্র দেবকে আমি রাখবো না, তার কারণ দেব তার নিজস্ব একটি পরিচয় আছে
এবং দেব কিন্তু বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে বারবার কথা বলেছেন। সুতরাং তাকে এর মধ্যে রাখবো না। এবং আপনারা দেখেছেন শুটিংয়ের কারণে বা ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত কারণে তিনি কিন্তু এই সমস্ত জায়গায় নেই, অর্থাৎ তিনি সংসদে নেই, তিনি প্রাতরাশে নেই, তিনি বারবার মিটিংয়ের মধ্যে নেই। সুতরাং আমি তাকে রাখবো না। দেব ছাড়া যারা রয়েছেন তারা কি আদৌ এবার লোকসভা নির্বাচনে যদি টিকিটও পান, তর্কের খাতিরে টিকিটও পান, তাহলে কি তারা জিততে পারবেন? দেখুন, এদের মধ্যে একমাত্র ভেতরের খবর বা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, একমাত্র দুজন সাংসদ যাদের বয়সের কারণে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এবং অবশ্যই গেরুয়া শিবিরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কারণে তারা হয়তো, আমি আবার বলছি হয়তো, তার কারণ ভারতীয় জনতা পার্টির টিকিট কে পাবে কে পাবে না এই মুহূর্তে বলা অসম্ভব। তার কারণ এই পার্টি তাদের মধ্যে সলা পরামর্শ এবং অবশ্যই সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যারা আরও রয়েছেন শীর্ষ ব্যক্তিত্ব, তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখনো পর্যন্ত ধরে নেওয়া যায় এদের মধ্যে দুজন হয়তো টিকিট পেলেও পেতে পারেন। আমি বারবার করে বলছি, পেলেও পেতে পারেন। কার টিকিট? ভারতীয় জনতা পার্টির টিকিট, কিন্তু এখনই নিশ্চিত নয়। এবার আসি বাদবাকিদের কথা। দেখুন, বাদবাকিদের মধ্যে যেমন মুর্শিদাবাদের আবু তাহের বা আরও দুজন সাংসদ, এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট পাক বা যে কোনো দলের টিকিট পাক, এদের জেতার কোনো সম্ভাবনা নেই। কেন নেই? তার কারণ আমাদের এ রাজ্যে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটাররা যারা তাদের ভোটার, তারা মনে করে যে তাদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে এবং সেই ভয়টা তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। যে কারণে আবু তাহের মিনমিন করে স্বয়ং প্রধানমন্ত্রীকে নাকি বলেছেন যে সংখ্যালঘুদের ওপর নাকি বঞ্চনা করা হচ্ছে এই পশ্চিম বাংলায়। তার সঠিক জবাব এবং তার একেবারে বলা যেতে পারে মোক্ষম জবাব স্বয়ং প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। এরা কেন বারবার করে বলছেন? তার কারণ এরা জানেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদের ভোট দেবেন না, তারা তাদের গদ্দারের চোখেই দেখেন। মুর্শিদাবাদে গদ্দারদের ঘৃণা করা হয়, তার কারণ অবশ্যই একটা সময় মির্জাফরকেও আপনারা জানেন যে ইতিহাস বিশ্বাসঘাতক বলেছিল। এখন মির্জাফর বিশ্বাসঘাতক না বিশ্বাসঘাতক নয়, আমি এই বিতর্কে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে অনেক মত আছে, কিন্তু এটা ঠিক কথা, মুর্শিদাবাদের সাধারণ মানুষ তারা মির্জাফর তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি সাজানোর পরও তারা এক জায়গায় একমত, তারা কোনো বিশ্বাসঘাতককে তারা সহ্য করতে পারে না। এবং আমরা যদি দেখি বাম আমল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ বাম আমল, তৃণমূল আমল, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির আমলে মুর্শিদাবাদ কিন্তু স্বতন্ত্র। মুর্শিদাবাদ স্বতন্ত্র তার কারণ মুর্শিদাবাদের নিজস্ব একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে এবং মুর্শিদাবাদ বাম আমলেও কিন্তু বিরোধীদের শক্তিশালী ঘাঁটি ছিল। তৃণমূল কংগ্রেসেও আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস রীতিমতো হাঁসফাঁস করত। কেন? কারণ মুর্শিদাবাদকে তারা হাতের মুঠোতে আনতে পারছিল না। সুতরাং ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় চলে এসেছেন, একটা বিরোধী ভোট তো আছেই মুর্শিদাবাদে এবং সর্বোপরি সংখ্যালঘু। মুর্শিদাবাদে, মালদাতে ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় যাদের সংখ্যালঘু বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ যারা মুসলিম, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। সুতরাং সেখানকার রাজনীতি জনবিন্যাসের কারণেও আলাদা। আর এই কারণেই আবু তাহের থেকে শুরু করে আরও দুজন সাংসদ তাদের ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে তাদের শিবিরে। তারা জানেন টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দিলেও তারা আর জিতে আসতে পারবেন না। আর সেই জন্যে তারা আবার অন্যদিকে তাদের একটা ভয়ও আছে, স্থাবর অস্থাবর বিরাট সম্পত্তি আছে। এখন বেশি যদি মুখ খুলে বিদ্রোহী হয়ে যায় তাহলে কেন্দ্রীয় এজেন্সি নেমে পড়বে, তাদের স্থাবর অস্থাবর বেআইনি সম্পত্তি সব দখল হয়ে যাবে। এবং আপনারা জানেন মুর্শিদাবাদে গরু মাফিয়াদের তাদেরও একটা বিরাট টাকা খাটে। সুতরাং সব মিলিয়ে তারা এখন ভারসাম্যের রাজনীতি করছে, অর্থাৎ তারা বলছেন যে ওখানকার সংখ্যালঘু অর্থাৎ মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অসুবিধার কথা বলছে, এগুলো করে ভেসে থাকার চেষ্টা করছেন। বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে এমন দুজন আছেন যারা কিন্তু সরাসরি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। অবশ্যই সায়নী ঘোষের নাম উঠে আসে এবং আপনারা জানেন সায়নী ঘোষের শুভেন্দু অধিকারীকে কি বলেছিলেন এবং সেই জন্য তিনি ভাইরালও হয়েছেন। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল।
সুতরাং এই সমস্ত যারা প্রার্থী রয়েছেন এরা কিন্তু ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির টিকিট পাবে নাকি সেক্ষেত্রে সন্দেহ আছে 99%, না পাওয়ারই চান্স বেশি। কেন বলছি? তার কারণ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে তারা লোককে নিয়েছেন এবং এটা স্বাভাবিক। তার কারণ কজন লোক আর সনাতনী বা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আদর্শে ছিলেন, ধীরে ধীরে পার্টি বড় হয়েছে। এই মুহূর্তে সারা পৃথিবীর নাকি অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক পার্টি। এরা জানেন কাকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা জানেন মাধবরাও সিন্ধিয়া থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা, এদের কাকে কোথায় কীরকম ব্যবহার করতে হবে, কতটুকু জায়গা দিতে হবে এরা একটা বোঝেন। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই, এরা বুঝতে পারছেন না। কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য আর বর্তমানে টিকে থাকার জন্য যারা এই মুহূর্তে এনসিপিআই হয়েছে তাদের মধ্যে কিন্তু সিংহভাগ, আমি বললাম না যে আপনারা ধরে নিন 20 জনের মধ্যে 2 জন ছাড়া আর কেউ হয়তো টিকিটই পাবে না ভারতীয় জনতা পার্টি, এমনটাই অনেকে মনে করেন। আবার অন্যদিকে এটাও ঠিক কথা যে টিকিট পেলেই যে তারা জিতবেন এটাও নয়। এক কথায় এই সমস্ত সাংসদদের এই মুহূর্তে অবস্থাটা কি অনেকটা অরবিট, অর্থাৎ যে কক্ষপথে ঘুরছিল, ধরুন সূর্যের কক্ষপথ, সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আমরা অর্থাৎ পৃথিবী ঘুরছে, পৃথিবীর থেকে দূরত্ব বজায় রেখে কক্ষপথে ঘুরছে চন্দ্র। কিন্তু কক্ষপথচ্যুত হয়ে গেলে কি হয় মহাবিশ্বে? সে তো এক ভয়ঙ্কর বিপর্যয়। হ্যাঁ, ঠিক এই বিপর্যয়টাই নেমে আসছে এই সমস্ত সাংসদদের। অর্থাৎ 2029 সাল পর্যন্ত এরা খাতিরদারি পাবে, এরা সরকারি সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারপর রাজনীতিতে এরা মুখ দেখাতে পারবে না, এটাই অনেকের মত। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব ঋতব্রতপন্থী বিধায়কদের তাহলে কি হবে, তাহলে তারা কি বহাল তবিয়তে থাকবে, এ নিয়ে অবশ্যই আলোচনা দেখতে ভুলবেন না।